ভাই, হ্যাঁ দাদা বল। বলছি বাইরে খুব ঠান্ডা, আমি তো কাজে যাচ্ছি, তোর জ্যাকেটটা একটু দিবি? হ্যাঁ, এই নে। ধন্যবাদ ভাই। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই সাবধানে যাস। ভাই শোন না, হ্যাঁ দাদা বল। বলছি আমার ফোনটা না খারাপ হয়ে গেছে, আর এখন তো আমার কাছে সেরকম টাকাও নেই যে আমি একটা নতুন ফোন কিনবো। তোর ফোনটা একটু দিবি? আমি একটা কল করেই তোকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ দাদা, নে না, এ নে। দাদা শোন না, বলছি এই ফোনটা আমাকে আর ফেরত দিতে হবে না। এই ফোনটা তুই তোর কাছে রেখে দে, আমি একটা নতুন ফোন নিয়ে নেব। কিন্তু ভাই। আরে কোনো কিন্তু না, আমি এমনি তো ফোনটা চেঞ্জ করতাম, তুই এই ফোনটা রেখে দে। ঠিক আছে ভাই। ভাই, বলছি আমাকে কিছু টাকা দিতে পারবি? ওই রীতিকার স্কুলের ফিসটা দিতে হবে। হ্যাঁ দাদা বল না, কত টাকা লাগবে তোর? তোর পক্ষে যতটা সম্ভব তুই দে, আমি তোকে পরে শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, নে তুই সব টাকাগুলো রেখে দে। বাড়ির যা যা প্রয়োজন, যা যা খরচ আছে সব কিছু মিটিয়ে নিস। আর ঋত্বিকার পড়াশোনার জন্য যা যা খরচ লাগে সব কিছু এই টাকা থেকে মিটিয়ে নিস, আমাকে কোনো টাকা ফেরত দিতে হবে না। এই নে। কিন্তু ভাই এতগুলো টাকা। আরে তুই কোনো চিন্তা করিস না, রেখে দে। ধন্যবাদ ভাই। আচ্ছা মনোজ, আমাকে তুমি একটা কথা বলো তো, তোমার দাদা সবসময় তোমার কাছে এটা ওটা কেন চাইতে থাকে? মানে? মানে আমি এটা বলতে চাইছি যে তোমার দাদা সবসময় তোমার কাছেই কেন এটা ওটা চায়? দাদার কাছে সেই জিনিসগুলো নেই, সেই কারণে আমার থেকে চায়। তা ওনার কাছে কেন নেই সেসব জিনিস? কারণ দাদার কাছে যা কিছু ছিল সব কিছু আমার পেছনেই খরচ করে দিয়েছে। আমার মা বাবা চলে যাওয়ার পর না, আমার দাদা আমাকে নিজের ছেলের মতো মানুষ করেছিল, কোনোদিনও মা বাবার কমতি হতে দেয়নি। দাদার কাছে যত টাকা ছিল সব কিছু আমার পেছনে খরচ করে দিয়েছে, সেই কারণেই দাদার আজ এই অবস্থা। উনি তো এটা অনেক বড় ভুল করেছেন। ওনার ওই টাকাগুলো তোমার উপর খরচা না করে নিজের জন্য সেভিংস করা উচিত ছিল, তাহলে আজকে এভাবে তোমার কাছে হাত পেতে টাকা চাইতে হতো না। এইসব তুমি কি বলছো মেঘা? না মানে তুমি কি বলতে চাইছো? আচ্ছা, তুমি ওই গল্পটা শুনেছো যে রাজা দশরথের অন্যতম স্ত্রী কইকি নিজের পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসানোর জন্য একটা গভীর ষড়যন্ত্রের রচনা করেছিলেন, এবং সেই ষড়যন্ত্রের ফলে তিনি শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন আর নিজের পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু ভরত যখন জানতে পারেন তার মা ক্ষমতার লোভে এমন অন্যায় করেছেন যে তার দাদাকে বনবাসে পাঠিয়ে তাকে রাজা বানাতে চেয়েছেন, তখন তিনি সিংহাসনে বসা তো দূরের কথা, এই অন্যায়ের প্রতিবাদের জন্য নিজের মাকে পর্যন্ত ত্যাগ করেছিলেন। তিনি রাজমহল ছেড়ে সমস্ত রাজকীয় বিলাসিতা ত্যাগ করেন এবং এক কুটিরে গিয়ে বসবাস করতে শুরু করেন, এবং সেখানে তিনি কেবলমাত্র ফলমূল আহার করে একটা সাদাসিধে জীবনযাপন করেছিলেন এবং 14 বছর ধরে তার দাদা শ্রী রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করেছিলেন। তিনি রাজসিংহাসনে শ্রীরামের পাদুকা প্রতিস্থাপন করেন এবং তিনি নিজে দূরে থেকেও না রাজকার্যের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নিজেকে রাজা নন, শ্রীরামের একজন প্রতিনিধি হিসেবে মনে করেন। এটাই হলো আমাদের সংস্কৃতি, একটা ভাইয়ের প্রতি আর একটা ভাইয়ের প্রকৃত ভালোবাসা, যেটা আজকালকার সমাজে আর কোথায় দেখা যায়, যেখানে এক ভাই নিজের অধিকার, রাজসিংহাসন, বিলাসবহুল জীবন সব কিছু ত্যাগ করে অন্য ভাইয়ের সম্মান ও ন্যায় রক্ষা করে, যেখানে কোনো ক্ষমতার লোভ নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আর এটাই হলো একজন ভাইয়ের প্রতি অন্য একজন ভাইয়ের প্রকৃত ভালোবাসা, যেটা আজকালকার যুগে আর দেখা যায় না। আচ্ছা মনোজ, তুমি আমাকে একটা কথা বলো তো, ছোটবেলায় যখন তোমার কোনো কিছু প্রয়োজন হতো তখন কি সেটার জন্য তোমাকে চাইতে হতো, নাকি তুমি না চাইতেই সব কিছু পেয়ে যেতে? না, আমাকে কখনো চাইতে হতো না, সবসময় আমি চাওয়ার আগেই দাদা সেটা আমার হাতে এনে দিত। মনোজ, আমি এতক্ষণ ধরে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি যদি তোমার দাদাকে সত্যিকারের ভালোবাসতে না, তাহলে তোমার দাদাকে তোমার কাছে এভাবে এসে বারবার চাইতে হতো না, উনি সবকিছু চাওয়ার আগেই পেয়ে যেতেন। দেখো,
ভরতচন্দ্র শ্রীরামের নিজের ভাই না হয়েও তার প্রতি এতটা ভালোবাসা দেখিয়েছেন, আর সেখানে তুমি তো ওর নিজের ভাই। মনোজ, সবসময় সব ক্ষেত্রে শুধু বড়দেরই দায়িত্ব থাকে না, কখনো কখনো ছোট হয়েও কিছু দায়িত্ব পালন করতে হয়।